আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। বিভিন্ন ইন্ডাস্ট্রিকে অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন ধরনের এক্সপার্ট থাকে। সো যারা ক্যাপিটাল মার্কেট, শেয়ার মার্কেট অথবা স্টক মার্কেট যে নামে বলুন না কেন, যারা এই মার্কেটটা সম্পর্কে অ্যানালাইসিস করতে চান, এই ধরনের অ্যানালাইসিসের ক্ষেত্রে তিন ধরনের এক্সপার্ট সাধারণত দেখা যায়। এক ধরনের এক্সপার্ট আছেন যারা ফান্ডামেন্টাল এক্সপার্ট বা ফান্ডামেন্টাল অ্যানালিস্ট বলা হয় তাদেরকে। দ্বিতীয় ধরনের এক্সপার্ট আছেন যাদেরকে বলা হয় আমরা টেকনিক্যাল এক্সপার্ট বা টেকনিক্যাল অ্যানালিস্ট তাদেরকে বলা হয়। তৃতীয় এক ধরনের আছে যাদেরকে সুপিরিয়র অ্যানালিস্ট বা সুপিরিয়র এক্সপার্ট হিসেবে আলোচনা করা হয়। যারা ফান্ডামেন্টাল অ্যানালিস্ট তারা বেসিক্যালি হচ্ছে যে একটা দেশের ইকোনমি, অর্থাৎ হচ্ছে যে ম্যাক্রো ইকোনমি, মাইক্রো ইকোনমি, এগুলোর দিকে আলোচনা করে অথবা ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করে, বা তারা হচ্ছে যে আপনার আর হচ্ছে যে যে কোম্পানিগুলো আছে কোম্পানি বা ফার্ম অ্যানালাইসিস করে, তারা সাধারণত একটা ইন্ট্রিনজিক ভ্যালু বের করার চেষ্টা করেন। সবগুলো ফ্যাক্টরগুলো অ্যানালাইসিস করে যে ইন্ট্রিনজিক ভ্যালু আছে সেই ভ্যালুর উপরে ডিপেন্ড করে তারা সাধারণত তাদের মতামত দিয়ে থাকেন এবং স্টক প্রাইস, ফিউচার ভ্যালু কোন দিকে যাবে সে ব্যাপারে তারা সাজেশন দিয়ে থাকেন। দ্বিতীয় যেটা আছে তারা হচ্ছে যে টেকনিক্যাল অ্যানালিস্ট। তারা সাধারণত হচ্ছে আপনাকে এত ডিপ দিকে না গিয়ে তারা সাধারণত অল্প কয়েকটা ফ্যাক্টর উপরে আলোচনা করে তারা আপনাকে ফিউচার ভ্যালু কোন দিকে যাচ্ছে সে ব্যাপারে তারা নির্দেশনা দিয়ে থাকেন। তারা সাধারণত হচ্ছে যে ইন্ট্রিনজিক ভ্যালুর মতো জটিল একটা বিষয়ের দিকে না গিয়ে তারা সাধারণত যে পাস্ট প্রাইস যেটা আছে সেটাকে অ্যানালাইসিস করে এবং যে ভ্যালুটার যে হচ্ছে ভলিউম, শেয়ারের যে ভলিউমটা সেটা কোন দিকে মুভ করছে সেটার উপরে ডিপেন্ড করে এবং কিছু মার্কেট ভেরিয়েবলসের উপরে ডিপেন্ড করে তারা সাধারণত ফিউচার ভ্যালুটাকে ডিটারমাইন করে থাকেন। তৃতীয় যে পক্ষটা আছে তাদেরকে বলা হয় সুপিরিয়র আর অ্যানালিস্ট। এরা সাধারণত হচ্ছে যে আপনার মিড ক্যাপের যে ধরনের ইন্ডাস্ট্রিগুলো আছে সেই ইন্ডাস্ট্রিগুলোর উপরে তারা জোর দিয়ে থাকেন এবং সেগুলোর ভ্যালু কোন দিকে যাচ্ছে এবং সেগুলোর ক্ষেত্রে করণীয় কী সেই বিষয়গুলো তারা সাধারণত প্রাধান্য দিয়ে থাকেন। সো যেহেতু মানুষ সাধারণত হচ্ছে যে টেকনিক্যাল লোকদেরকে বেশি পছন্দ করে বা টেকনিক্যাল অ্যানালিস্টদের বিষয়টাই সাধারণত বেশি গুরুত্ব পায় যে কোনো আলোচনায়, আমরা একটু দেখি টেকনিক্যাল অ্যানালিস্টরা বেসিক্যালি তারা কী কী হাইপোথেসিস বা তাদের কী কী অ্যাজাম্পশন নিয়ে তারা সাধারণত এ ধরনের ক্যাপিটাল মার্কেট বা শেয়ার মার্কেট বলেন অথবা স্টক মার্কেট বলেন সেগুলো সম্পর্কে তাদের ওপিনিয়ন দিয়ে থাকেন। চলুন আমরা একটু দেখি টেকনিক্যাল অ্যানালিস্টদের হাইপোথেসিসগুলো বা বেসিক অ্যাজাম্পশনগুলো। তারা প্রথমেই যেটা বলেন সেটা হচ্ছে যে ডিমান্ড এবং সাপ্লাই সাধারণত মার্কেটকে কী করে ডিটারমাইন করবে, অর্থাৎ স্টকের ভ্যালু বা শেয়ারের ভ্যালু বা ক্যাপিটাল মার্কেটের যে ভ্যালুটা সেটা ডিটারমাইন করবে ডিমান্ড এবং সাপ্লাই। আপনাকে এত বেশি অর্থনীতি দেখার প্রয়োজন নেই। সো এক নাম্বার। দ্বিতীয় যে পয়েন্টটা তারা বলেন যে সেটা হচ্ছে যে ডিমান্ড এবং সাপ্লাইকে সাধারণত কতগুলো হচ্ছে যে আপনার রেশনাল অথবা ইরেশনাল কতগুলো ফ্যাক্টর সেখানে কাজ করে থাকে। তার মানে হচ্ছে কিছু ফ্যাক্টর কাজ করবে যেটা আপনার কাছে রেশনাল মনে হবে, কিছু ফ্যাক্টর কাজ করবে সেটা ইরেশনাল মনে হতে পারে এবং সেই রেশনাল এবং ইরেশনাল ফ্যাক্টরগুলোর কারণেই ডিমান্ড এবং সাপ্লাইটা হবে। যদি ডিমান্ড বেশি থাকে প্রাইস বাড়বে, যদি ডিমান্ড কম থাকে এবং সাপ্লাই বেশি থাকে তাহলে সেটার প্রাইসটা কম হবে। এগুলি সাধারণত মার্কেটকে ডিটারমিন করবে। এখানে আপনি যদি বলেন যে অনেকগুলো ইকোনমিক ভেরিয়েবল থাকতে পারে, অনেক গেসেস থাকতে পারে, অনেক মুডস থাকতে পারে, অনেক ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক এক্সপার্টদের অনেক ধরনের হাইপোথেসিস থাকতে পারে, এগুলা তারা কেয়ার করেন না। এটা হচ্ছে 2 নাম্বার, যে রেশনাল অথবা ইরেশনাল ফ্যাক্টর ডিমান্ড সাপ্লাইকে কন্ট্রোল করে। 3 নাম্বার যে বিষয়টা তারা সাধারণত বলে থাকেন যে মার্কেটে সাধারণত একটা ট্রেন্ড থাকে, এক্সিস্টিং একটা ট্রেন্ড থাকে এবং সেই এক্সিস্টিং ট্রেন্ডটা অনেক সময় কী হয় থেমে যায় এবং নতুন একটা ট্রেন্ড এসে আবার চলে থাকে। সেই ট্রেন্ডটা হতে পারে আগের প্রাইসের চেয়ে প্রাইস কম অথবা প্রাইস বেশি হতে পারে। সো এই যে আপনার হচ্ছে যে ট্রেন্ডের যে শিফটিং, এই শিফটিংটাই হচ্ছে যে তাকে বুঝতে হবে এবং মার্কেট অ্যানালাইসিস করে তারা এই শিফটটা যদি তারা বুঝতে পারে, এই শিফটিংয়ের সময় আপনাকে মার্কেটে কী করতে হয়, এন্ট্রি করতে হয় এবং সে এন্ট্রি করে নতুন একটা তারা বলেন যে একটা এপ্রিসিয়েবল লেংথ অফ টাইম এই নতুন ট্রেনটা এক্সিস্ট করে, অর্থাৎ একটা সন্তোষজনক টাইম পর্যন্ত এই ট্রেনটা মার্কেটে এক্সিস্ট করে এবং সন্তোষজনক টাইমটা যখন পার হয়ে যায় তখন সেই ট্রেনটা আবার কী হয়, ট্রেনটা তার চেঞ্জ হয়ে যায়। সো তারা বেসিক্যালি ট্রেন্ড অ্যানালাইসিসের উপর তারা অনেক বেশি গুরুত্ব দেন যে ডিমান্ড এবং সাপ্লাই কতগুলো রেশনাল ইরেশনাল ফ্যাক্টরের মাধ্যমে চেঞ্জ হয় এবং সেই চেঞ্জের কারণে ট্রেন্ড
কী হয়, পরিবর্তন হয়ে যায়। চতুর্থ যেই অ্যাজাম্পশনটা তারা দিয়ে থাকেন সেটা হচ্ছে যে আপনি যখন নতুন ট্রেন্ডে আপনি যখন আসবেন তখন এই ট্রেন্ডটাই আপনাকে বলে দিবে যে প্রিভিয়াস যে ট্রেন্ড থেকে নতুন যে ট্রেন্ডে আসলো সেই ট্রেন্ডের ক্ষেত্রে কী কী ফ্যাক্টর কাজ করেছিল, সেই ফ্যাক্টরগুলো সে নিজে থেকে কী করে অ্যানালাইসিস করে দেবে। সো তাদের মতো আমরা যেটা জানলাম যে আপনার হচ্ছে যারা টেকনিক্যাল এক্সপার্ট, টেকনিক্যাল যে অ্যানালিস্ট, তারা সাধারণত হচ্ছে যে পাস্ট প্রাইস এবং হচ্ছে যে ভলিউম অফ ট্রেড এইটার উপরে এবং কিছু মার্কেট যেটা আমরা এইমাত্র আলোচনা করলাম এগুলোর উপরে বেস করে সাধারণত মার্কেটটা কী করে আপনার হচ্ছে যে নতুন ট্রেন্ডে প্রবেশ করে এবং সেই ট্রেন্ডের সাথে সেই ট্রেন্ডটা কিছু সময় ধরে এক্সিস্ট করে। এখানে হচ্ছে যে বিশাল কিছু ইকোনমি, ম্যাক্রো ইকোনমি, মার্কেট, ইন্ডাস্ট্রি এগুলো অ্যানালাইসিস করার কোনো প্রয়োজন নেই। এখন আমরা দেখব যে আসলে এই যে যারা হচ্ছে টেকনিক্যাল এক্সপার্টস তাদের যে থিওরিগুলো বা অ্যাজাম্পশনগুলো দিচ্ছেন এটার উপকারিতা কী বা অপকারিতা কী বা এটার জন্য কী কী অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ। প্রথমে যদি আমরা ডিসঅ্যাডভান্টেজগুলো আলোচনা করি, এই ক্ষেত্রে যারা হচ্ছে যে আপনার ফান্ডামেন্টালিস্ট এক্সপার্ট যারা, তারা বলে যে ফান্ডামেন্টাল এক্সপার্ট বলেন যে তার যে এই থিওরিটা অনেকটা প্রশ্ন সাপেক্ষ। তারা বলেছেন যে এটা দীর্ঘমেয়াদে তাদের এই অ্যাডভাইসগুলো বা অ্যাজাম্পশনগুলো খুব একটা কাজ করে না। এবং যে ট্রেন্ড অ্যানালাইসিস করেছেন যেটা বলেছেন যে ডিমান্ড সাপ্লাই অনুযায়ী ট্রেন্ড অনেক সময় কী করে না, ফলো ট্রেন্ডটা পরিবর্তিত হয় না। চতুর্থ তারা যে বলেছেন যেটা সেটা হচ্ছে যে তারা হচ্ছে যে ডিমান্ড এবং সাপ্লাই অনুযায়ী ট্রেন্ডগুলা যে রিপিট হওয়ার কথা সেই রিপিটটা নর্মালি হয়ে থাকে না। তারপর হচ্ছে যে তারা যেটা বলেছেন যে অনেক ক্ষেত্রেই এই ধরনের রুলসগুলো তাদের যে রুলসগুলো বলছেন এই রুলসগুলো অনেক ক্ষেত্রে সাকসেসফুল হয় না এবং এই রুলসগুলো পরিচালিত হওয়ার জন্য যেই বিষয়গুলো দরকার এগুলো হচ্ছে অনেকটা সাবজেক্টিভ এবং সাবজেক্টিভ বিষয়গুলো সাধারণত অনেক সময় সাবজেক্ট চেঞ্জ হলে তার যে অবজেক্ট বা ফলাফল যেটা সেটা সাধারণত পরিবর্তন হয়ে যায়। সো যেহেতু পরিবর্তন হয় সেহেতু এই ক্ষেত্রেও তাদের রুলসগুলো অনেক বেশি কার্যকর নয়। আর এই টেকনিক্যাল অ্যানালিস্টদের যে পজিটিভ সাইডগুলো আছে যেটার কারণে তারা অনেক বেশি গ্রহণযোগ্য অনেকে মনে করে এবং শর্ট টার্মে তাদের উপদেশগুলো অনেকে নিয়ে থাকেন, সেক্ষেত্রে সেগুলো হচ্ছে যে এই টেকনিক্যাল অ্যানালিস্টরা শুধুমাত্র একটা পুরনো ইকুইলিব্রিয়াম থেকে নতুন একটি ইকুইলিব্রিয়ামে মার্কেটটা চেঞ্জ হচ্ছে, শুধুমাত্র এতটুকুর উপরে তাদের অ্যানালাইসিসটা খুবই সংক্ষিপ্ত এবং প্রিসাইজ। সো এটা অনেকেই পছন্দ করে থাকেন। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে যখন মার্কেটের কী কারণে আসলে পুরনো ট্রেন্ডটা চেঞ্জ হয়ে নতুন ট্রেন্ডে তারা প্রবেশ করতেছে সেই বিষয়গুলো তারা নিয়ে অ্যানালাইসিস করে থাকেন এবং এই অ্যানালাইসিসটাই হচ্ছে অনেকের কাছে গ্রহণযোগ্য। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে নতুন ইনফরমেশন, খুবই অল্প কিছু ইনফরমেশন তাদের, আমরা যেটা বললাম যে সেক্ষেত্রে তারা মার্কেটের হচ্ছে যে আপনার পাস্ট প্রাইস, ভলিউম মুভমেন্টস এবং মার্কেট অ্যানালাইসিস এই 3টা বিষয় উপরে ডিপেন্ড করে তারা সাধারণত মতামত দিয়ে থাকেন। সুতরাং যেহেতু অল্প কিছু ইনফরমেশন বেস করে কাজেই তাদের এই বিষয়টা অনেক বেশি জনপ্রিয়। তারা সাধারণত ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপরে তারা ডিপেন্ড করেন না এবং তারা বলে থাকেন যে ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো অনেক বেশি অপরিপূর্ণ থাকে এবং মার্কেটকে অ্যানালাইসিস করার জন্য সেগুলো পর্যাপ্ত পরিমাণে তথ্য দেওয়া থাকে না। যেমন হচ্ছে যে ফিনান্সিয়াল কোম্পানি বা ইন্ডাস্ট্রি ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলোতে অনেক সময় সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলো এবং এমন অনেক ফ্যাক্টর আছে যেগুলো কোয়ান্টিফাই করা যায় না, সংখ্যায় প্রকাশ করা যায় না, সেই জিনিসগুলো তারা অ্যাভয়েড করে থাকেন। সো ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপরে অ্যানালাইসিস করে যে মার্কেট সম্পর্কে ধারণা দেওয়া সেটা সাধারণত প্রয়োজন হয় না তাদের আলোচনায়। সো এই ক্ষেত্রে ফিনান্সিয়াল অ্যানালিস্টরা যেহেতু ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো নিচ্ছেন না আলোচনায়, সেহেতু এটা অনেক ক্ষেত্রে জনপ্রিয় হয়ে থাকে। সো ফিনান্সিয়াল যারা হচ্ছে যে টেকনিক্যাল অ্যানালিস্টরা ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো তারা অ্যাভয়েড করে থাকেন। সো এইভাবে আমরা দেখলাম যে টেকনিক্যাল অ্যানালিস্টরা অনেক ক্ষেত্রে খুব প্রিসাইজ কিছু জিনিসের উপর ডিপেন্ড করে মার্কেটকে অ্যানালাইসিস করে থাকার কারণেই তারা সাধারণত অনেক বেশি জনপ্রিয় অন্য যারা সুপিরিয়র অ্যানালিস্ট এবং হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিস্টদের তুলনায়। আশা করি আমরা যারা মার্কেটকে অ্যানালাইসিস করেন তারা কী কী টাইপের হয়ে থাকেন এবং কোন বিষয়ের উপর ডিপেন্ড করে থাকেন সেই বিষয়গুলো আমাদের পরিষ্কার হয়ে গেল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।